আচ্ছা, কিছু দেবতা নাকি একা থাকতে ভালোবাসেন। কেন? এই একটা লাইনের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে বীরভূমের এক জঙ্গলের গভীরে থাকা একটা প্রাচীন মন্দিরের ভয়ঙ্কর রহস্য। চলুন আজ সেই রহস্যের গভীরে ঢোকা যাক। এই রহস্যের শুরুটা হয় এক পুরাতাত্ত্বিককে দিয়ে, যার যুক্তি আর বিজ্ঞান জানেন এক ভয়ঙ্কর রাতের অন্ধকারে কোথায় যেন হারিয়ে গিয়েছিল। আমাদের গল্পের যে নায়ক, তার নাম অনিক, একজন আর্কিওলজিস্ট। বীরভূমের এক গহীন জঙ্গলের ভেতরে সে খুঁজে পেয়েছিল বহু শতাব্দীর পুরনো একটা শিব মন্দির, যা মানুষের স্মৃতি থেকেও প্রায় মুছেই গিয়েছিল। ভাবুন একবার, শতাব্দীর পর শতাব্দী ধরে মন্দিরটা লোকচক্ষুর আড়ালে পড়ে আছে। আর স্থানীয় গ্রামের মানুষরা, তারা তো ওটার কাছে ঘেঁষতেও ভয় পায়। তাদের মধ্যে একটা বিশ্বাস চালু আছে যে সূর্য ডোবার পর ওই মন্দিরের শিবলিঙ্গকে পাহারা দেয় এক অদৃশ্য প্রহরী, আর তার এলাকায় ঢুকে পড়া মানেই বিপদ। কিন্তু অনিক তো ছিল যুক্তিবাদী। একজন পুরাতাত্ত্বিক হিসেবে সে এসবে একদমই পাত্তা দেয়নি। তার কাছে এগুলো ছিল স্রেফ গ্রামের মানুষের ভয় থেকে তৈরি হওয়া কিছু গল্প। তাই সে ঠিক করল এই রহস্যের মুখোমুখি হতেই হবে। আর এখানেই গল্পের মোড়টা ঘুরে গেল। অনিক একটা বেশ দুঃসাহসিক সিদ্ধান্ত নিয়ে ফেলল। সে ঠিক করল মন্দিরের ভেতরে একা একটা রাত কাটাবে, আর নিজের চোখে দেখবে এই স্বর্গেয় অশরীরী প্রহরীর আসল সত্যিটা কি। চলুন এবার সেই ভয়ঙ্কর রাতের ঘটনাটাতে ঢোকা যাক। অনিকের যুক্তি আর বিশ্বাস সেদিন রাতে এক কঠিন পরীক্ষার মুখে পড়েছিল। কিন্তু রাত তখন প্রায় 12টা। অনিক মন্দিরের গর্ভগৃহে বসে টর্চের আলোয় দেওয়ালের প্রাচীন লিপিগুলো বোঝার চেষ্টা করছিল। চারদিক একেবারে নিস্তব্ধ। হঠাৎ সেই নিস্তব্ধতাটা ভেঙে গেল। বাইরে থেকে একটা শব্দ ভেসে এলো। মনে হচ্ছিল যেন কেউ খুব ভারী কিছু একটাকে মাটির ওপর দিয়ে টেনে হিচড়ে নিয়ে আসছে। খস, খস, খস। শব্দটা ধীরে ধীরে মন্দিরের দিকেই যেন এগিয়ে আসছিল। অনিক তো চমকে উঠে সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে এলো। কিন্তু আশ্চর্য, ঘন কুয়াশায় ঢাকা মন্দিরের চাতালে কেউ কোথাও নেই। সব আগের মতোই শান্ত, নিস্তব্ধ। তাহলে শব্দটা আসছিল কোথা থেকে? ঠিক তখনই অনিক দেখল মন্দিরের সিঁড়িতে একজোড়া বড় বড় পায়ের ছাপ, যা সোজা গর্ভগৃহের দিকে চলে গেছে। মানে ঠিক যেখানে সে একটু আগেও বসেছিল। কিন্তু সবচেয়ে ভয়ের বিষয় হল ছাপগুলো মানুষের নয়, বরং কোনো বিশাল থাবার মতো দেখতে। ভয়ে কাঁপতে কাঁপতে অনেক গর্ভগৃহে ফিরে এলো। আর যা দেখল তাতে তার রক্ত যেন জমে বরফ হয়ে গেল। শিবলিঙ্গের ঠিক পেছনে একটা বিশাল অস্পষ্ট ছায়া নড়াচড়া করছে। টর্চের আলো ফেলতেই সে বুঝতে পারল সে আর একা নয়। কোনো শরীর নেই, কিচ্ছু নেই, কিন্তু বাতাস ফুঁড়ে এক গম্ভীর গমগমে কণ্ঠস্বর ভেসে এলো। সেই কণ্ঠস্বরটা যেন মন্দিরের প্রত্যেকটা পাথর থেকে প্রতিধ্বনিত হচ্ছিল, আর বলছিল এই ভয়ঙ্কর কথাগুলো। আর হঠাৎ করেই মন্দিরের সবকটা ঘণ্টা নিধে থেকেই বাজতে শুরু করল। কিন্তু সেটা কোনো পবিত্র ধ্বনি ছিল না, ছিল এক বিভীষিকাময় কর্কশ শব্দ, যা শুনে মনে হচ্ছিল পুরো জঙ্গলটাই যেন ভয়ে কেঁপে উঠছে। অনিক আর এক মুহূর্ত অপেক্ষা করল না। সে তখন শুধু বাঁচতে চেয়েছিল। মন্দিরের বাইরে বেরিয়ে সে অন্ধকারের মধ্যে দৌড়াতে শুরু করল। কিন্তু তার জন্য অপেক্ষা করছিল আরও বড় বিভীষিকা। কিন্তু অদ্ভুতভাবে অনেক যতবারই মন্দির থেকে দূরে যাওয়ার চেষ্টা করছিল, জঙ্গলটা তাকে একটা গোলকধাঁধার মতো করে আবার সেই মন্দিরের সামনেই ফিরিয়ে আনছিল। মনে হচ্ছিল পুরো জঙ্গলটাই যেন কোনো এক অদৃশ্য শক্তির নিয়ন্ত্রণে চলে গেছে। আর সব শেষে সে অনুভব করল তার পায়ের নিচের মাটি নরম হয়ে যাচ্ছে, অনেকটা চোরাবালির মতো। মনে হচ্ছিল মাটি নিজেই তাকে জীবন্ত সমাধিস্থ করতে চাইছে, টেনে নিতে চাইছে নিজের গভীরে। সেই রাতের পর যখন সকাল হল, তখন এক সম্পূর্ণ অন্য অনিককে পাওয়া গেল। তার যুক্তি, তার বিজ্ঞান, সব কিছুই যেন সেই এক রাতেই চুরমার হয়ে গিয়েছিল। পরিবর্তনটা ছিল সাংঘাতিক। গ্রামের লোকেরা যখন তাকে খুঁজে পেল, সে প্রায় চেতনাহীন অবস্থায় পড়েছিল। তার মাথার সব চুল ভয়ে এক রাতেই ধবধবে সাদা হয়ে গেছে, আর পিঠে ছিল 4টে গভীর আঁচড়ের দাগ। আর আঁচড়ের দাগগুলো, ওগুলো কোনো চেনা জানা পশুর ছিল না। তাহলে কিসের আঁচড় ছিল সেগুলো?
সেই অশরীরী প্রহরীর? উত্তরটা আজও কিন্তু অজানা। এই ঘটনাটা শুধু একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল না, এটা ছিল একটা বার্তাও, একটা হুঁশিয়ারি যা প্রকৃতির কিছু নিয়মকে সম্মান করতে শেখায়। গ্রামের মোড়ল অনিককে দেখে শুধু এই কথাগুলোই বিড়বিড় করে বলেছিলেন, এর মানে কি অনিক কি সত্যিই তার সত্তার কোনো অংশ সেই মন্দিরে ফেলে এসেছে? এই প্রশ্নটা গল্পের শেষে এক গভীর রহস্য তৈরি করে দেয়। অনিকের এই ভয়ঙ্কর অভিজ্ঞতা আমাদের সামনে একটা প্রশ্ন তুলে দেয়, ভক্তি আর কৌতূহলের মধ্যে সেই সূক্ষ্ম সীমারেখাটা ঠিক কোথায় টানা উচিত? কিছু কিছু বিশ্বাসকে কি প্রশ্ন না করাই ভালো? এই উত্তরটা হয়তো আমাদের নিজেদেরই খুঁজে নিতে হবে।